সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমাদের এই ঈদুল ফিতর ভালো মন্দের মাঝখানে সবাই মিলে খুব ভালো উদযাপিত করে আমরা ঈদ অতিবাহিত করলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আসছি সেটা হলো আমাদের ঈদুল ফিতর পরবর্তী যে একটি ঘনীভূত রহস্য মধ্যে পতিত হওয়ার যে আশঙ্কা করছি সেই আশঙ্কার কারণ নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, যদি 12ই জানুয়ারি ভোট প্রদান হয়ে যাওয়ার পরেও ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এনারা কেন ইন্টারিম গভর্নমেন্ট থেকে পদত্যাগ করলেন না? ইলেকশন দিচ্ছেন, খুব ভালো কথা। ইলেকশনে আপনার মান সম্মান, আপনার ভিতরের অনেক গোমর জেনে ফেলছে মানুষ। তো আমরা যেটা আশঙ্কা করছি আগামীতে যে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যে একটা খুব ক্রাইসিস আগামীতে আমরা স্বচক্ষে দেখতে যাচ্ছি এবং মোকাবেলা করতে যাচ্ছি, সেই নিয়ে আজকে একটু আলোকপাত করব। আমাদের আলোকপাতের মূল বিষয় যদি ধরি আন্তর্জাতিকভাবে, যেখানে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মধ্য থেকে আমরা পরবর্তী যে প্রেক্ষাপট আসতে চলছে সেই প্রেক্ষাপটে আমাদের কাছে খবর আছে, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি ইলেকশন দেওয়ার পরে উনি দেশ ত্যাগ করেন নাই এবং খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে একটি সন্দেহের বীজ আমরা লক্ষ্য করি, সন্দেহের বীজ বুনে যাওয়ার একটি লক্ষণ আমরা লক্ষ্য করি। সেটা হলো কেমন? এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের মাঝখানে অথবা যুদ্ধ বন্ধ পরিস্থিতির পরবর্তী সিচুয়েশনে আমরা আশঙ্কা করছি যে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা ইরানের পরপর চীন এবং মায়ানমারের সাথে একটা যুদ্ধ কবলিত হওয়ার একটা আমরা আশঙ্কা করছি। আর এদিক দিয়ে আপনারা চিন্তা করে দেখবেন, একটু গবেষণা করলে জানতে পারবেন, চীন এবং মায়ানমার মাঝখানে কিন্তু বাংলাদেশ। এখানে যদি চীনের সাথে এবং মায়ানমার সাথে যদি কোনো ধরনের যুদ্ধ সংঘটিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ আমরা মাঝখানে থেকে খুব ভয়াবহ বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখছি। প্রথমে বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা সুদখোর ডক্টর ইউনূস উনি ইলেকশন দেওয়ার পরে তার তো বাংলাদেশে আর কোনো কাজ থাকার কথা নয়। তিনি দেশ বিক্রি করার পরে আবারও নিজেকে ভিভিআইপি ডিক্লেয়ার করার পরে আবার এই 1 বছর ধরে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়ার যে চুক্তিবদ্ধতা করা হয়ে গেছে, এই চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি বাতিল করা খুবই জরুরি, কারণ তার এই আশঙ্কা থেকে উনি এই আত্মরক্ষামূলক যে পদক্ষেপটি নিয়েছেন সেটা হলো উনি বিগত 18 মাসে দেশের মধ্যে যে অরাজকতা, যে মব জাস্টিস, মব কিলিং যে প্রচলন করেছেন, এই মব কিলিংয়ের ভয়ে উনি 1 বছর নিরাপত্তা জন্য নিজেকেই স্বঘোষিতভাবে উনি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে অবস্থান করছেন। এখন বিষয় হলো এই খলিলুর রহমান এবং ডক্টর ইউনূস দেশের মধ্যে অবস্থান করতেছে, আপনারা কি এটাকে খুব স্বাভাবিকভাবে দেখেন? না পরবর্তীতে উনি ওনার যে পরবর্তী স্টেপটা আছে সেই স্টেপটাকে এস্টাবলিশ করার জন্য
উনি দেশের মধ্যে 1 বছরের সময় নিয়েছেন। এটা কি আপনারা জানেন যে কেন এই সময়টা নিয়েছেন? উনি নিজেকে ভিভিআইপি ডিক্লেয়ার করছেন। এর উদ্দেশ্য হলো টিট ফর ট্যাট। আপনি যেমন কর্ম করেছেন আপনার কাছে তেমনই ঘুরে যাবে। ঠিক আপনি দেশের মানুষের, দেশের মুক্তিযোদ্ধা, দেশের আপামর জনগণের প্রতি যে অত্যাচার অন্যায় করেছেন, সেই অত্যাচার অন্যায় আপনার উপর বর্তাবে। আর এই ভয় থেকেই এই সুদখোর ইউনূস 1 বছরের নিরাপত্তা চেয়ে নিজেই প্রজ্ঞাপন জারি করেছেন। এখন মূল কথায় আসে। মূল কথাটা হলো ইলেকশন ডেট ফিক্সড হওয়ার পরেও উনি খলিলুর রহমান, বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, 72 ঘন্টার মধ্যে যে আমেরিকার সাথে যে দেশ বিক্রির চুক্তি করেছেন, এই চুক্তিতে কি কি আছেন জানেন? আমরা খবর পেয়েছি এবং আশঙ্কা করছি যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের পরবর্তী যদি কোনো মধ্যস্থতা হয়, যুদ্ধ বিরতির কোনো মধ্যস্থতা হয়, এরপরে হামলা হওয়ার সম্ভাবনা আছে চীন এবং এই মায়ানমার। এই চীন এবং মায়ানমারের এই অভ্যন্তরীণ যে যুদ্ধটা সংগঠিত হবে, এতে করে আমাদের দেশের 56,000 বর্গ কিলোমিটারের যে আমাদের যে এই বাংলাদেশকে খণ্ডিত করার, মানে খণ্ড করার যে চুক্তিটা করছে এই ইউনূস এবং খলিলুর রহমান, আগামীতে আমরা দেখতে পাচ্ছি যে খুব সম্ভাবনাময় একটা পরিস্থিতি আমরা আগামীতে দেখতে পাচ্ছি। সেটা হলো যে চিটাগাং এবং আমাদের টেকনাফ, কক্সবাজার এলাকাটাই আমাদের বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। কারণ এখানে নতুন একটি রাষ্ট্র পরিচালনা করার যে পায়তারা চলছে এই মার্কিন গোষ্ঠী সহযোগিতায়, সেইটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের বর্তমানে রক্তচোষা ডক্টর ইউনূস এবং এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবস্থান করতেছেন এইটাকে বুঝে দেওয়ার জন্য। তা আপনারা যদি আমাদের দেশ বিক্রি হওয়ার মতো সিচুয়েশন যদি আমরা মেনে নিই, যেভাবে বিগত 18 মাস তার অত্যাচার অন্যায় মেনে নিয়েছি, সেইভাবে মেনে নেওয়ার মতো সিচুয়েশন যদি আমরা বাঙালিরা এখনও যদি চুপচাপ থাকি, তাহলে আমাদের দেশ খণ্ডিত হইতে কেউ ঠেকাইতে পারবে না। যে চুক্তিনামাটা ডক্টর ইউনূস করছেন, আর দেশ বিক্রির পরে এই ডক্টর ইউনূস এবং খলিলুর রহমানরা আমাদের দেশে বহাল তবিয়তে থাকে কিভাবে, আমার এইটা মাথায় আসে না। মাননীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী শেখ হাসিনা, উনি বহুবার বলেছেন উনি যদি এখানে একটি পোর্ট দেন, এখানে একটি বেসমেন্ট তৈরি করতে দেন, এখানে যদি সেন্ট মার্টিন দ্বীপ দেন, তাহলে তার আগামীতে ভবিষ্যতে তার কোনো সমস্যা নেই ক্ষমতায় থাকতে। তিনি তো দেশ বিক্রির কথা ডিক্লেয়ার করে বলছেন যে আমার দেশ, আমরা মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে, আমার দেশ কেন আমি বাইরের দেশকে বর্গা দিব, আমি আমার বাইরের দেশকে কেন লিজ দিতে দিব। আজকে উনি এই কথাটাও ব্যক্ত করেছেন যে উনি যদি এগুলো আমেরিকার সাথে এগ্রিমেন্টে যদি সাইন না করেন বা সম্মতি প্রদান না করেন, তো যে কোনো মুহূর্তে মাননীয় নেত্রী বলেছেন যে কোনো সময় তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। তো এই সমস্ত কথা তো মাননীয় নেত্রী অনেক আগে থেকেই বলে আসছেন। উনি কবিতার মাধ্যমে বলে আসে নাই যে মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি আড়ালেই অন্ধকারেই ফিরে আসে। তো এই কথাগুলো দিয়ে তো আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর মতো করে বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে আগামীতে এই সিচুয়েশনগুলো আমাদের বাংলাদেশের উপরে বর্তাবে এবং বেশি দিন সময় লাগে নেই সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আমরা দেখতেছি। তো উনি কোন কথাটা ভুল বলেছেন? আজকে আপনারা 18 মাস পরে বলতেছেন ওনার প্রতিটি কথায় সত্যি, প্রতিটি কথায় মিথ্যা। উনি বলেন নাই, উনি সত্যটাই উপস্থাপন করছেন। আজকে বিভিন্ন লেখক, বিভিন্ন আইনজীবী, বিভিন্ন সাংবাদিকরা যারা ওনার এগনেস্টে কথাবার্তা বলতেন, আজকে তারা মুখ ফিরাই নিয়ে বলতেছেন যে আমরা এটা ভুল করছি। মাননীয় নেত্রীকে নিয়ে যে আমরা কটূক্তিগুলো করতাম, যে বিরোধিতা করতাম, সেইটার কারণে আজকে আমরা লজ্জিত। আজকে সেই শেখ হাসিনাকেই দেশ রক্ষার খাতির দরকার হয়ে পড়েছে। যদি আজকে শেখ হাসিনা আমাদের দেশের মধ্যে না ফিরে আসে, তো এই যে তাবেদার সরকার, যেটা এই পদলেহন করা যে সরকারগুলো, পাপেট সরকারগুলো যে আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, এই পাপেট সরকার আমাদের দেশকে ধ্বংস করার পেছনে মূল উদ্দেশ্য হিসেবে কাজ করবে। তা আমরা আমাদের দেশ রক্ষার খাতিরে
আমাদের মূল ভূখণ্ডকে আজকে রক্ষার খাতিরে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। এখন সবাই আমরা 18 মাস থেকে ঐক্যবদ্ধ বলতেছি যে আজকে ঐক্যবদ্ধ হওয়া আমাদের জরুরি, ঐক্যবদ্ধ হওয়া জরুরি, কিন্তু আদৌ আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমরা কেন্দ্রীয় নেতাদের কথা বলবো না, কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজে নিছেন। প্রধানমন্ত্রী নিজে তাদের দায়িত্বের সম্বন্ধে ডিক্লেয়ার করছেন। যারা দেশের বাইরে যারা অবস্থান করছেন তারা দেশের মধ্যে চলে আসেন এবং দেশটাকে রক্ষার খাতিরে আমরা ঐক্যবদ্ধ হন এবং সম্মিলিত হয়ে প্রতিবাদ করুন। আচ্ছা, এখানে দ্বিতীয় আর একটি কথা হলো, বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার, আমার প্রশ্ন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কি চেঞ্জ করতে পারবে? সেই সক্ষমতা কি তার মধ্যে আছেন? এই সরকারের মধ্যে কি সেই ক্ষমতা আছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দিবেন? যদি তা না করতে পারেন তাহলে আপনারা পাপেট সরকার হিসাবে আগামী খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশ খণ্ডিত হয়ে যাবে, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে এবং আপনারা সবাই ল্যাগেজ ট্যাগেজ গোছায় আবার স্ব অবস্থানে চলে যাবেন। এর খেসারত আমাদেরকে দিতে হবে। কথায় আছে যে নেতা যখন নেতৃত্ব দিতে ভুল করেন তখন এর খেসারত দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক যারা করেন, স্ব দলের অবস্থানের রাজনৈতিক দলের নেতারা সেই খেসারত বহন করে। ঠিক তেমনি ইন্টারিম গভর্নমেন্টের সময় এই সুদখোর রক্তচোষা ইউনূস আমাদের দেশের মধ্যে থেকে যে ক্ষতির যে দামাডোল বাজায় দিয়েছে, সেখানে আমাদের দেশের নতুন যে নবনির্বাচিত সরকার আসছে, এরপরে সাধারণ জনগণ চুপ হয়ে গেল যে আমাদের বুঝি কাজ শেষ। আসলে কাজ শেষ নয়। ইউনূস আমাদের এই বাংলাদেশটাকে বিক্রি করার পরে আমাদের উচিত মুক্তিযুদ্ধের সপক্ষের দল যে দুইটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই বিএনপি সংগঠনের মধ্যে থেকে তাদেরকে এই বিষয়ে নিয়ে কারণ দর্শানোর নোটিশ করা উচিত যে আপনি যে এগ্রিমেন্টগুলো করছেন সেই এগ্রিমেন্টগুলো কি আপনি কার সাথে পরামর্শ করে করছেন? দেশের মানুষকে সম্মতি দিয়ে করছেন? তো এই প্রশ্নগুলো তাদেরকে না করলে এর দায়ভার আপনাদের উপর বর্তাবে। এই কারণে যে বিগত সরকারে থাকা অবস্থায় মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 2027 সালের 2026 সালের শেষ নাগাদ পর্যন্ত যে খাদ্য, তেল, গ্যাস মজুত করে রেখেছিলেন, সেই মজুতের অংশ বিশেষ শেষ করলেন ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস ধ্বংস করলেন। এখন এই বাকি যে একটা বছর, এই 2026 সালটা, পুরো সালটা মোটামুটি টেনে হেসড়ে হলেও যদি দেশটাকে খুব ভালোভাবে পরিচালনা করা চলবে, কিন্তু 2027 সাল থেকে কী অবস্থা হবে? 2027 সাল থেকে আমাদের দেশের মধ্যে যে ক্রাইসিস, যে মূল্যস্ফীতি, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, তেল সহ আমদানিকৃত সব কিছু জিনিসের উপর যে শুল্ক অর্পণ করা হয়েছে, সেই বেশি দামে আমাদেরকে জিনিসপত্র কিনতে গেলে আমরা গৃহযুদ্ধের কোনো অংশে কম দিকে যাব না। এখনও যতটুকু বেঁচে আছে আমাদের দেশ রক্ষার খাতিরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের রুখে দাঁড়ানো উচিত। রুখে দাঁড়ার সময় এসেছে। এখন যদি বলেন যে আমাদেরকে তো ইউনূস সরকার আমাদেরকে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে গেছেন, উনি একটা আইন করেন নাই, উনি একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন। এখন সেই সরকার যেহেতু নাই, সেক্ষেত্রে তো আমাদের এই আইন ব্যান্ড হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। এখন আমরা কেন একটা সরকার, নবনির্বাচিত কোনো সরকারের আদেশের অপেক্ষায় থাকবো যে আমরা আমাদের কার্যক্রম চালাইতে পারবো কি পারবো না? আমাদেরকে কেন এই ধরনের আইনি বাধার মধ্যে থাকতে হচ্ছে? এখন নতুন গভর্নমেন্ট আসছে, বৃহৎ দুইটা মুক্তিযুদ্ধের সপক্ষের দুইটি দল থাকে, তো এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, এখন আওয়ামী লীগ মাঠে চলে আসবে। আওয়ামী লীগের কার্যক্রম চালু করতে হবে বাধ্যতামূলকভাবেই। আমাদের পার্টির সহ সকল নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে, তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে, তাদের বেহাল দশা থেকে মুক্ত করে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে হবে। আমরা কেন অপেক্ষা করছি একজন আরেকজনের? আমরা যদি অপেক্ষা করি, আমাদের নেতা নেই, আমাদের নেতা পলাতক আছে,
এখন সেই নেতাদেরকেও সাথে যদি আলোচনা করে জানতে পারা যায় যে ওনারা আবার কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছেন, আবার কেন্দ্রীয় নেতা আবার উপরের দিকে মুখ তুলে আছেন যে আমাদেরকে নেত্রী কী বলেন। নেতৃত্ব যেটা বলার বলে দিয়েছে আমাদেরকে, যে যেখানে নেতৃত্ব দেওয়ার মতো কোনো পার্সন নাই, যিনি কর্মী আছেন তিনি নেতৃত্ব দিবেন, তিনিই নেতা। এরপরে নতুন করে আর ডিক্লেয়ার দেওয়ার কিছু নেই। দেশের বাইরে যেসব নেতাকর্মীরা আমাদের পলায়ন করে আছেন তাদেরকে ডিক্লেয়ার দেওয়া হয়ে গেছে। মাননীয় নেত্রী ডিক্লেয়ার দিয়েছেন যে তারা যেন দেশের মধ্যে চলে আসে, তারা দেশের মধ্যে এসে স্ব অবস্থানে যাতে তারা একটা প্রতিরোধ তৈরি করে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। কই আমরা তো সেরকম কোনো সিচুয়েশন দেখতেছি না। কিন্তু আগামীতে মাননীয় নেত্রীর প্রতি একটি অনুরোধ থাকবে যে অন্তত এই আমলাদেরকে যেন রাজনীতিতে প্রবেশ করতে না দেওয়া হয়। এই আমলারা যেহেতু তাদের অগাধ অর্থকরী সিচুয়েশন আছে, যখন যেখানে সুবিধা পাবে তারা অর্থের বিনিময়ে সেই সুবিধাগুলো গ্রহণ করতে গেলে আমাদের তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীরা বঞ্চিত হয় তাদের সহযোগিতা থেকে, সরকারের মদত থেকে, সরকারের সহযোগিতা থেকে তারা ব্যর্থ হয়। তো সেখানে আজ আমাদের সব দল মত নির্বিশেষে আমাদের এই দেশটাকে রক্ষার খাতিরে, রক্ষার উদ্দেশ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যদি এখনই আমরা মাঠে না নামতে পারি তা আমাদের আগামীতে আরও বড় ধরনের ক্রান্তিকাল সময় আমরা ডেকে নিয়ে আসতেছি। আমাদের নেতৃত্ব পর্যায়ের যেসব নেতাকর্মীরা আছেন, যারা দলের সুবিধা নেয়ার পরেও, বিভিন্ন অর্থবিত্তশালী হওয়ার পরেও যেসব নেতাকর্মীদের সহযোগিতা করতেছেন না, আপনারা আগামীতে রাজনীতি করতে পারবেন না। আপনারা আগামীতে রাজনীতি করতে পারবেন না, আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আর যদি আপনারা পেশি শক্তি আর টাকার জোরে যদি রাজনীতি করতে চান, তো এই দুইটা শক্তি তৃণমূল পর্যায়ের হয়তো অর্থকরী ভিত্তি হয়তো না থাকতে পারে, কিন্তু ন্যায্য কথা বলার মতো মানুষ এখনও আছে। ন্যায্য দাবি আদায় করার ক্ষমতা এখনও অনেকের আছে। আপনাদের উচিত হবে যেসব নেতৃ পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা কোনো ধরনের আশঙ্কা ছাড়াই আপনারা জামিন নেওয়ার ব্যবস্থা করেন, নেতাকর্মীদের জামিন করে দেন, নিজে অবস্থান করেন। জামিনের পরে আপনাদেরকে যাতে জেল গেট থেকে আবার গ্রেপ্তার করতে না পারে সেদিক থেকে আপনাদের মনোযোগটা দিয়ে সেখানকার ক্লিয়ারেন্স নেওয়ার পরে আপনারা একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসেন। আর যদি এই দুঃসময়ে যদি আপনারা না আসতে পারেন, তো যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, আমরা আগামীতে আরও বড় কিছু মাননীয় নেত্রীর কাছে, আমাদের মাননীয় প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি করব যে আমাদের ইয়াং জেনারেশন থেকে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া হোক। যারা এই দুঃসময়ে যারা মাঠে নেমে কাজ করছে তাদেরকেই মূল্যায়িত করা হোক। আমরা এই সুপারিশগুলো করব, এই আবদার করব মাননীয় নেত্রীর কাছে। আর নতুন করে ওনার কাছে কিছু চাইব না, কারণ আপনারা জানেন বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমান বিদ্যমান আছে, এই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্থান পতন এগুলো নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। আপনি একটা পুকুরে না নামলে বুঝতে পারবেন না পুকুরের মধ্যে কতটুকু পরিমাণ আপনার জল আছে। আপনি দূর থেকে আঁচ করতে পারবেন না যে এই পুকুরের মধ্যে কতটুকু পরিমাণ জল আছে। আমাদেরকে পুকুরে নামতে হবে। তা পুকুরে নামার জন্য যখন তৃণমূল পর্যায়ের অনেক ত্যাগী নেতাকর্মীরা মাঠে আসবে, তখন আপনারা সুবিধা নেওয়ার জন্য আবারও এসে সেই 2, 4, 5, 10 টাকা খরচ করে আবারও তাদের ঘাড়ের উপর পা রেখে আপনারা নেতৃত্ব দিবেন, নেতা হবেন, সেই দিন মনে হয় আপনাদের ঘনিয়ে এসেছে। আপনাদেরকে আর আমরা আদর্শিক জন্য আপনাদের সাথে হয়তো দুর্ব্যবহার করতে পারবো না, মিসবিহেভ করতে পারবো না, খুব বাজে ধরনের কিছু করতে পারবো না, কিন্তু আপনারা আমাদের মনের ভিতর থেকে বের হয়ে যাবেন। আপনাদেরকে বের করে দেওয়া হবে। আপনাদের উচিত
অন্তত যতদিন পর্যন্ত জামিন নিতে পারেন নাই, যতদিন পর্যন্ত পলাতক আছেন, অন্তত আপনাদের নিজস্ব নেতাকর্মীদের প্রতি খোঁজখবর রাখেন, অন্তত ফোনে যোগাযোগ রাখেন। আর আপনাদের যদি এই ধরনের মানসিকতা এখনও যদি আপনারা ফিরে না আসতে পারেন, তাহলে আগামীতে আপনারা যতই ক্লোজ লোক হন না কেন, আমাদের যতই ত্যাগ দিয়ে আপনারা নেতৃত্ব পর্যায়ে চলে আসেন না কেন, আপনাদেরকে আমরা প্রতিহত করব। কারণ আপনারা এতদিন যে স্লোগানগুলো দেন, সেই স্লোগানের মধ্যে বেশ কিছু জায়গার মধ্যে আসে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকে ভয় জিনিসটাকে আপনারা আপন করে নিয়েছেন, আর বুলেট বোমা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের হাতের মধ্যেই রয়েছে। তাহলে আপনারা কীভাবে বলেন যে আপনারা ভয় করেন না? এত ভীতু মন মানসিকতা নিয়ে যদি আপনারা রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের রাজনীতি করার দরকার নাই, কোনো দরকার নাই। যারা ত্যাগী তারা ঠিকই রাজনীতি করবে, তারা মাঠে আসবে, তারা জুলুমের শিকার হবে, তারা জেলের শিকার হবে, তারা হত্যার শিকার হবে, তারা ত্যাগী, তারা ত্যাগের কাজ করে যাবে। আর আপনারা যারা সুবিধালোভী, আপনারা যারা দলের কাছ থেকে নেয়ার সুযোগ নেওয়ার জন্য আসেন, তাদের জন্য আগামীর পথ চলা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমরা বাধা হয়ে দাঁড়াবো এবং চরম বাধা হয়ে দাঁড়াবো। আপনাদের ভবিষ্যৎ রাজনীতি বন্ধ করে দেব, এই সুবিধাবাদী আমলাতান্ত্রিক রাজনীতি বন্ধ করে দেব। এতে করে যদি দল থেকে আমাদেরকে বহিষ্কার করে তা করবে, কিন্তু এই দলকে এই বেহাল দশা থেকে রক্ষা করার জন্য যদি আপনাদের নেতাকর্মীদের সাথে ফোন করেও যোগাযোগ করার মতো যদি আপনাদের সামর্থ্য না থাকে, তাহলে তো আপনি ভিত্তিহীন একজন বেস্ট হ্যান্ড, একটা হিজড়া। আপনারা হিজড়া সম্প্রদায়ের লোক। আপনারা চুড়ি এবং শাড়ি পরে রাস্তাঘাটের মধ্যে যে মানুষের কাছে হাত পাতেন, খুব ভালো লাগবে যে না আপনারা পরিশ্রম করে মানুষের কাছে হাত পেতে টাকা চলেন। তাই হিজড়া স্বভাবটা যেদিন থেকে বাদ দেওয়া শুরু করবেন, সেদিন থেকে নেতাকর্মীরা আবার মাঠে আসা শুরু করবে। আপনাদের এই টাইপের নিরুৎসাহিত টাইপের কথাবার্তা শোনার জন্য আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশ এবং দশের জন্য, রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে। আমাদের দেশের সাধারণ লোকের কথাবার্তাগুলো আমরা নেতৃত্ব পর্যায়ে নেতা নেত্রীর কাছে পৌঁছায় দেই। এইটাই আমাদের রাজনীতি। আমরা দেশের জন্য কাজ করে যাব, আগামীতেও করব। মরি বাসি আমরা কাজ করে যাব। তা আপনাদের যদি লজ্জা না থাকে তাহলে আপনারা রাজনীতি বাদ দেন। আর যদি লজ্জা এবং বিবেক থেকে থাকে তাহলে রাজনীতিতে আসেন এবং নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। আপনাদের এই ভণ্ডামোগুলো চরিত্রগুলো আর ভালো লাগে না। আপনারা বোধহয় আপনারা সম্ভবত ভুলে গেছেন যে এরকম কিছু কার্যক্রম করার কারণে বিগত 20-25 বছরে কয়েকবার আপনাদেরকে কিন্তু পার্টি অফিস থেকে বের করে পিটানো হয়েছে। আপনাদের সে লজ্জাবোধটা নাই। তো এবার ভিন্ন রকমের কিন্তু মাত্রাটা দেখতে পারবেন। এখানে যারা আপনাদের হয়ে কথা বলবে তারাও পিটুনি খাবে, আপনারা নিজেরাও পিটুনি খাবেন। পিটুনি শুধু না, খুব বড় ধরনের লজ্জার সিচুয়েশনে পড়বেন আপনারা। ফাজলামো করেন, রাজনীতি করতে আসেন, পদ নিয়ে রেখে দিয়েছেন, বড় বড় পদ নিয়ে রেখে দিয়েছেন। তা যে পদ নিয়ে আপনারা কাজ করতে পারেন না, সে পদত্যাগ করেন। পদত্যাগ করে আপনারা সাধারণ জনগণকে নতুনভাবে নেতৃত্ব তৈরি করার সুযোগ করে দেন। আর নেতৃত্ব তৈরি আপনারা কি করবেন কি, এখন তো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিজেরাই স্বয়ংসম্পন্নভাবে তৈরি হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আমরা শুধু অপেক্ষায় আছি, কারণ বিগত সময়ে আপনারা দীর্ঘ সময় ধরে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পরে এখন আপনারা নিজে যায় দেশের বাইরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা এক একজন বিলাসবহুল জীবনযাপন করতেছেন। আপনাদের বিলাসবহুল জীবনযাপন করেন, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু আপনারা খোঁজ তো রাখবেন, নেতাকর্মীদের তো খোঁজ রাখবেন। আপনারা ফোনেও যোগাযোগ রাখেন না। আপনাদের ব্যক্তি পর্যায়ের বেশ কয়েকটা শুধু লোকের সাথে শুধু আপনারা খোঁজ রাখেন, আপনাদের ব্যক্তি স্বার্থের, যাদেরকে আপনাদেরকে মনে করেন ব্যাকআপ দিয়ে রাখে। তা ব্যাকআপের বাইরে কি কোনো নেতাকর্মীরা আপনাদের দলের জন্য কেউ কিছু করে না? আমরা তো দেখলাম না যে একটা ঈদ চলে গেল, ঈদুল ফিতর চলে গেল, আমাদের নেতা নেত্রীদের কখনো তো কারো কাছ থেকে দেখলাম না যে কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা কেউ পেল।
যদিও তৃণমূল পর্যায়ে আপনাদের সহযোগিতার আশা করে রাজনীতি করেন, কিন্তু আপনাদের তো করণীয় একটা দায়ভার আছে আপনাদের। তা আপনারা যদি দায়ভারই না বোঝেন, তাহলে আপনারা রাজনীতি করেন কোন ভাষায়, কোন মতলবে আপনারা রাজনীতি করেন? বয়স হয়ে গেছে, অবসরে যান। রাজপথে এখন জোরে জোরে দৌড়িতে পারবেন না, রাজপথে মিছিল জোরে জোরে স্লোগান দিতে পারবেন না, অবসর হয়ে যান। আপনাদের কেউ বিরক্ত করবে না, আপনারা দায়িত্বও ছাড়বেন না। আবার এক একজন সুযোগ সুবিধা নিয়ে এক একজন বিশাল বিশাল টাকা পয়সার মালিক হয়েছেন, অথচ আপনারা দলের নেতাকর্মীদেরকে দেখার সময় আপনাদের অর্থের টান ধরে যায়, আপনাদের বাসায় চাল থাকে না। কে বিশেষ করবে ভাই? কে বিশেষ করবে? আপনাদের কাছে নেতাকর্মীরা কি লক্ষ লক্ষ টাকা চায়? যাই হোক, এসব তো বলে আপনাদের লাভ হবে না, কারণ আপনাদের ওই ইউনুসের মতো লজ্জা নেই। এরকম যারা পর্যায়ের নেতা কর্মীরা আছেন, আপনাদের ওই সুদখোর ইউনুসের মতো লজ্জা নেই। আপনাদেরকে বললে আপনারা অন্য মুখে দেখে হাসেন, কে কী বলে বলো, আমি তো আর শুনি নেই। এইরকম টাইপের রাজনীতি করেন। আর এই ভাইলিক করা বন্ধ করেন, গ্রুপিং নিজের ভিতরে থেকে এই ভাইলিক করা বন্ধ করেন, যে ভাই আমার নেতা কিছু করে না, আমি কি করবো না কেন? এই ভাইলিক করা বন্ধ করেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন, আপনারা ভাইলিকের কথা গল্প কিসের জন্য করেন? ভাইলিক আবার কি? ভাই অমুক ভাই না থাকলে আমরা চলবো কেমন করে, হোক কী করবো? আপনার নেতা যদি মারা যায়, নাকি আপনার নেতা মরবে না? বঙ্গবন্ধু হত্যার পরে মাননীয় নেত্রী কীভাবে এই দলটাকে সংগঠিত করে রাখছেন? পাকিস্তান আমলে 23 বছর, বাংলাদেশ স্বাধীনের পূর্ব মুহূর্তে 23 বছর এই পাকিস্তান শাসন আমলে, তার মধ্যে থেকে 13 বছর তো বঙ্গবন্ধু শুধু 13 বছর তার জেল খাটতেই গেছে। জীবনের যৌবন তার গেছে জেলের মধ্যে। এর পরবর্তীতে ওনাকে হত্যা করে আওয়ামী লীগটাকে ধ্বংস করার পরিকল্পনা করলেন, নিশ্চিহ্ন করার পরিকল্পনা করলেন। হয়েছে? হয় নাই, লাভ হয়নি তো। বরং আবার সগৌরবে আমাদের আওয়ামী লীগ আবার মাথা তুলে দাঁড়িয়ে হয়েছে। এই দাঁড়িয়ে তোলার পিছনে কার অবদান? মাননীয় শেখ হাসিনা। উনি ঘর সংসার ছেড়ে দিয়ে আসি এই দেশের জনগণের জন্য উনি আবারও 1981 সালে উনি আবার আমাদের দেশে আসলেন, দেশকে সুসংগঠিত করার জন্য আবারও মাঠে নামলেন। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়ঝাঁপ করে আপনাদের সাথে যোগাযোগ করছে। কি দরকার ছিল? কি আসলে? উনি তো রয়্যাল ফ্যামিলির একজন পার্সন। উনি ইচ্ছা করলে তো দেশের বাইরেই খুব ভালো একটা লাইফ লিভ করতে পারতেন তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন নিয়ে। উনি আমাদের মতো এই মরাডুপা একটা দেশকে, মানে এই কুলাঙ্গার একটা দেশকে আবারও নতুন করে সংগঠিত করার জন্য যে উনি ইচ্ছা প্রকাশ করে যে সময়গুলো দিলেন, তাকে আপনারা কি প্রতিদান দিলেন? তাকে আপনারা কি প্রতিদান দিলেন? 2024-এর 5ই আগস্ট আপনারা কি প্রতিদান দিলেন? এই প্রতিদান তা আমরা তো এইটাই বুঝবো যে বাংলাদেশের মধ্যে যারা দেশের হয়ে কাজ করবে তাদেরকে আপনারা কোনো এক সময় বাসার আগালে খাড়া করাবেন। আমাদের চরিত্রগত সমস্যা এটা। যেভাবে দেশের আগে, বঙ্গবন্ধুর আগে, বঙ্গবন্ধু হত্যার পূর্বে, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে যেমন দেশের বাইরের প্রবাসীরা বলছিলেন যে মানুষটা এই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিল, সেই মানুষকেই তারা সপরিবারে হত্যা করলো। এটা তো জালেম জাতি, এটা তো নিমক হারাম জাতি, মুনাফিক জাতি। আমরা তো সেই জাতি। আপনার সেই মুনাফিকই দীর্ঘ 54-55 বছর পরে আবারও মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আমরা এটা আচরণ করলাম। এর মানে বোঝেন যে আল্লাহ তাকে কেন সেভ করাইলো, আল্লাহ তাকে কেন রক্ষা করাইলো, এটার মানে বোঝেন? বুঝবেন। যদি জীবিত থাকেন আগামী কয়েক বছরের মধ্যেই বুঝতে পারবেন যে মাননীয় নেত্রীকে কেন আল্লাহ জীবিত রাখছে। বহু বছর আপনাদের মানুষের মধ্যে পোড়া মানুষের গন্ধ আপনাদের নাকে আসে না। বহুদিন পিস্তল গোলাগুলি করা দেখেন না আপনারা। বহুদিন মানুষের হত্যা, রক্ত দেখেন না। খুব দেখার ইচ্ছা শক্তি আপনাদের জেগেছে না? দেখেন। যেদিন এই সমস্যা আপনার দুয়ারে গিয়ে দাঁড়াবে সেদিন বলবেন যে না আমাকে বাঁচাও, সেদিন আর বাঁচাইতে কেউ আসবে কি? এটা নিয়ে সংশয় আছে। কারণ খাল কেটে কুমির আনার দায়িত্বটা আমরা সাধারণ মানুষ
5ই আগস্টের পূর্ব মুহূর্ত সময়গুলো যে আন্দোলনটা হয়েছে দীর্ঘ 3 মাস 4 মাস 36 দিনের এই আন্দোলনে, এই 36 দিনের আন্দোলনের মধ্যে যারা মুখের মধ্যে কুলুপ মেরেছিলেন, যাদের সন্তানদেরকে রাজপথে পাঠিয়ে দিয়েছেন, আজকে সেই পিতামাতা নিজেরাই বুঝতে পারবেন যে আগামীতে দিনে আপনাদের ভবিষ্যৎ কোথায় এবং আগামীতে আমরা আমাদের দেশকে কোথায় নিয়ে যেতে চাইছিলাম আর এখন কোথায় পড়ে আছি। আমাদের তো খুব শখ হয়েছিল যে আমাদের দেশ আমেরিকার মতো হবে, আমাদের দেশ সিঙ্গাপুরের মতো হবে। এই ভেবেই তো আমাদের গাড়ির ড্রাইভারের দায়িত্বটা ইউনুসকে দিয়েছিলেন, তাই না? যে হয় ইউনুস, এই সুদখোর ইউনুস আমাদের হয় দেশ আমেরিকা বানাই দিবে আর নয়তো বা সিঙ্গাপুর বানাই দিবে। তাই উনি গাড়ি চালাইতে দিলাম, গাড়ির মধ্যে আমরা সবাই, গাড়ি কোথায় ল্যান্ড করলো? পাকিস্তানে। কেন? গাড়িতে ল্যান্ড করার কথা ছিল হয় ইউএসএ আর না হলে আপনার সিঙ্গাপুরে। তা আমরা পাকিস্তানে গাড়ি ঢুকাই দেওয়ার ড্রাইভারকে দিছি, তা সে তো পাকিস্তানেই ঢুকাই দিবে। তেমন হয়েছে না? তো যাই হোক, আমাদের আগামীর যদি দেশটাকে রক্ষার মতো, দেশকে যারা ভালোবাসে তারা দেশ রক্ষার খাতিরে যদি কিছু করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি এবং ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের সংঘবদ্ধ হয়ে মাঠে একত্রিত হয়ে একটা বিশাল ওয়াল তৈরি করে আমরা এইটা প্রতিহত করি। আর যদি প্রতিহত করতে দেরি করেন, ততদিনে আমাদের দেশ অনেক দেরি হয়ে যাবে। আমাদের অনেক ভাই বোন, মা, শিশু অনেক হত্যা হবে, অনেক ধ্বংস হবে। আমরা এই ক্রাইসিসের মধ্যে আগামীতে যাচ্ছি। আর এই ক্রাইসিসের মধ্যে বর্তমান নবনির্বাচিত সরকারও পড়বে। কারণ নবনির্বাচিত সরকার প্রথম অধিবেশনের পূর্বেই বলছিলেন যে আমরা বিশেষ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে, যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আমরা নিয়ে আলোচনা করব, পুলিশ হত্যার বিচার নিয়ে আলোচনা করব, আমাদের অনেক আন্দোলনের মধ্যে অনেক নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় পড়ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কই আন্দোলন আপনাদের? কই এগুলো নিয়ে আলোচনা? আর আমরা অপেক্ষা করে আছি যে আমাদেরকে কেউ হেল্প করবে। ভাই, আওয়ামী লীগ কখনো পতিত হলে আওয়ামী লীগ নিজেই নিজের ক্ষমতায় আবার নিজেকে সৃষ্টি করে, কারো হেল্পের দরকার পড়ে না। আর আমরা এখনও কিছু নেতা, এমন কিছু নেতা তৈরি করছি, তারা বলতেছে যে কখনো এক সময় আমাদেরকে আমেরিকায় বসাই দিবে ক্ষমতায়, কোনো এক সময় ভারত বসাই দিবে, কোনো এক সময় এই বিএনপি সরকার বসাই দিবে, নতুন আসছে। আপনাকে কেউ বসাই দেবে না, কারণ জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি পাশে বসায় নিজের রাস্তা তৈরি করতে যাবেন না। এরকম আদর্শিক, এমন গণতন্ত্র চর্চা এরকম আমাদের একমাত্র আওয়ামী লীগেরই আছে। হ্যাঁ, আমাদের আওয়ামী লীগেরও কিছু নেতাকর্মীদের ত্রুটির কারণে আজকে আমাদের এই খেসারত দিতে হচ্ছে। তার মানে তো সবাইকে দায়ী করা যাবে না, সবাই তো দোষী না। সবাই কি দোষী? সবাই দোষী না। বিশ্বাস করাটা যদি কাউকে যদি ভুল হয়ে থাকে, তাহলে বিশ্বাসের দোষ। আপনার মানুষকে দোষ দেবেন কেন? আমরাও তো বিশেষ করে দায়িত্ব দিয়েছিলাম ইউনুসকে যে না, উনি সিঙ্গাপুর এবং আমেরিকা বানাবে। গোটা দেশবাসী এরকম একটা ইচ্ছা ছিল না যে নোবেল লরিয়েটকে যদি আমরা এই দায়িত্ব দিই, সে আমাদের দেশ শান্তির দেশ বানাবে? কোন শান্তির দেশ বানাইছে দেখছেন না? দেখলেন কি? তা আগামীতে যে প্ল্যান তারা করে রাখছে, খলিলুর রহমান এবং এই সুদখোর ইউনুস, এরা যে দেশ থেকে এখনও ভাগে নাই, পালাই নাই, বা থাকতে দেওয়া হয়েছে তাদেরকে নিরাপত্তার মাধ্যমে, এর খেসারত আবার আগামী কয়েক মাসের মধ্যে জানতে পারবেন, এর আগের মধ্যে। কারণ তারা যে দেশটা বিক্রি করছে, সেই এগ্রিমেন্টগুলোকে সাকসেস করার জন্যই তারা এখানে স্টিল আছে। তাদের কাজ সাকসেস হলে আমাদের দেশ খণ্ডিত হবে, এবং দেশ খণ্ডিত হওয়ার পরে আমাদের দক্ষিণাঞ্চলটা বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাবে। আর আপনারা যদি চান একটি ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশকে যদি আরও খণ্ডিত করে, ছোট করেও যদি আপনারা খুব শান্তিতে থাকেন, তাহলে আপনাদের মেধার মধ্যে সমস্যা আছে, আপনাদের গবেষণায় সমস্যা আছে, আপনাদের দেশপ্রীতিতে সমস্যা আছে, আপনারা রাজনীতি করেন, আদর্শিক দিক থেকে আপনাদের সমস্যা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি এই ত্রুটিগুলো আপনাদের মধ্যে থাকে, তাহলে ঠিক আছে, চুপচাপ বসে থাকেন। আর আপনার দেশের যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে বিদেশিদের কাছে, সেভাবে তারা আসে কাজ করবে এবং আপনারা আমার সন্তানদেরকে হত্যা করবে, আমাদের ভবিষ্যৎ নষ্ট করবে। আর এগুলো দেখতে যদি আপনাদের খুব ভালো লাগে, তো ওয়েলকাম।
এগুলো যদি দেশের মানুষের দেখতে যদি খুব ভালো লাগে তো মোস্ট ওয়েলকাম, আপনারা দেখতে থাকেন। তবে অন্ধকার কেটে যাবে, অন্ধকার কেটে যাবে। আর এই আল্লাহ সৃষ্টিকর্তা এই অন্ধকার কাটাইতেও একটা সময় নেয়, এই অন্ধকার কাটতেও একটা নির্দিষ্ট সময়। আবার অন্ধকার কেটে যখন আলো আসে তখন এই আলোটারও একটা সময় লাগে। তো অতএব প্রতিটি জিনিসের যেমন সময় আছে, তেমন সেই সময়ের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে আমাদের জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দল আগামী কয়েক মাসের মধ্যেই ক্রাইসিসটা ফেস করা শুরু করবে। কারণ আমাদের কাছে খবর আছে যে মাননীয় রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে তাকে অব্যাহতি দিয়ে ওই জায়গাটার মধ্যে ডক্টর ইউনূস ওই ক্ষমতা দখল করার ইচ্ছা প্রকাশ করছে। আমাদের পরাশক্তি যে শক্তিগুলো বিভিন্ন দেশকে ধ্বংস করে বেড়ায় তাদের সাথে এগ্রিমেন্ট করছে। এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার লবিংয়ে আছে, তিনি প্রেসিডেন্ট হতে চান এবং সব ধরনের ক্ষমতা তাতে ক্ষমতার স্থায়িত্ব বেশি থাকে এবং তার পাওয়ারফুলি কিছু পয়েন্টগুলো যেন তাকে দেওয়া হয়। বর্তমান রাষ্ট্রপতি যেমন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন, ওনার কিন্তু নির্দিষ্ট কিছু মন্ত্রণালয় আছে। এখন যে প্ল্যানটা ডক্টর ইউনূস করতেছে, সুদখোর ইউনূস যে প্ল্যানটা করতেছে, সে প্ল্যানিং অনুযায়ী সে এই দেশকে তো বিক্রি করছে শুধু এখানে দেশের মধ্যে থেকে আপনাকে আমাকে শোষণ করার জন্য। হয়তোবা তিনি আগামীতে প্রেসিডেন্ট হওয়ার যে একটা পরিকল্পনা করতেছেন এবং খুব একটা ক্ষমতাধর শক্তি হিসাবে, সেই জায়গা থেকে আমাদের দাবি তোলা উচিত যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে নিরাপত্তা বিষয়ক যে আইনটা করা হয়েছে, যে নিজে থেকেই করছে, সেই আইনটা বাতিল করা। তিনি নিরাপত্তা কেন নেবে? তিনি ইলেকশন দিচ্ছেন, তিনি যদি নোবেল লরিয়েট শান্তিগামী লোক হয়ে থাকে তো সুন্দরভাবে সে তার অবস্থানে চলে যাক। সে ফ্রান্সে যাবে, কানাডায় যাবে, না ইটালিতে যাবে, না কোন জায়গায় যাবে, সে যাক। যেখানে যেখানে টাকা পাচার করছে সেখানে পালায় যাক, কোনো আপত্তি নেই। কিন্তু তিনি দেশে কেন? আমার কথা হলো তিনি দেশে কেন? আর একটা কথা হলো, বিএনপির কি ক্ষমতা আছে যে এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার? আমার মনে হয় তাদের ক্ষমতা নেই। কারণ সবগুলো নেই একটা পাপেট সরকারের একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হয়েছে, খেলনা সরকার, পাপেট সরকার। এই সরকারগুলো দিয়ে আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি করার জন্য এরা খুব জোর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আমরা যদি এদেরকে বাধা না করি, আমরা যদি ইউনূসের এই এগ্রিমেন্টগুলো নিয়ে যদি কথা না বলি, আমরা যদি এই খলিলুর রহমানকে পদত্যাগে বাধ্য না করতে পারি, তাহলে আপনাদেরও খবর খারাপ আছে, আমাদের দেশেরও খবর খারাপ আছে। এটা লিখে রাখেন, আমি তো ভিডিও দিচ্ছি, আপনারা এই ভিডিওটা সেভ করে রাখেন, দেখেন ভবিষ্যতে এই ধরনের কোনো সিচুয়েশন হয় কিনা। যাই হোক, অল্প সময়ের মধ্যে বেশ কিছু কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর একটু জাগ্রত হওয়ার চেষ্টা করেন, জাগ্রত হন। জাগ্রত না হলে আমাদের দেশকে আর টিকিয়ে রাখা সম্ভব না। আমাদের দেশ ক্ষুদ্র একটা টুকরো টুকরো হতে হতে একবারে ছোট্ট একটা রাষ্ট্রে পরিণত হবে, যে রাষ্ট্রের মধ্যে আমাদের কোনো অবস্থান থাকবে না। আমাদের যে ঐতিহ্য, বাঙালিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আর থাকবে না। ধন্যবাদ আপনাদেরকে। আবারও আল্লাহ যেন এই বিষয়গুলোতে খুব হেদায়েত দান করে এবং আইনের জটিলতাগুলো ফাঁক ফোকর দেখে আপনারা আপনাদের প্রতিবাদী কণ্ঠস্বর জোরদার করুন, ঐক্যবদ্ধ হন এবং ফিরে আসেন এবং আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখার, শান্তিতে রাখার যে প্রয়াসটাকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, সেই ঐক্যবদ্ধ হওয়াটাকে আপনারা কাজে লাগিয়ে আমাদের দেশটাকে রক্ষা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল মেহনতি এবং সৎ মানুষের। আসসালামু আলাইকুম।